হ্যালো ভিউয়ার্স, একজন টিচার যার কিনা রেপ হয়ে যায় নিজের অজান্তেই, কিন্তু সে কিছুতেই মনে করতে পারে না তার সঙ্গে এসব কিছু কিভাবেই বা ঘটেছে আর কারাই বা তার সঙ্গে এমনটা করেছে। সে শুধুমাত্র নিজের শরীরে আঁচড়ের দাগ ছাড়া আর কিছুই দেখতে পায় না, কিছু মনেও রাখতে পারেনি। আর মেয়েটি এইটা জানার জন্য মরিয়া হয়ে ওঠে কে বা তার সঙ্গে এমনটা করেছে আর কবেই বা তার সঙ্গে এইসব ঘটেছে। মুভির প্রতিটি পরতেই রয়েছে সাসপেন্স, যা আপনার অবশ্যই ভালো লাগবে। শেষ পর্যন্ত মেয়েটিকে খুঁজে পাবে, তার অপরাধীকে জানতে হলে আপনাকে দেখতে হবে আমাদের পুরো এক্সপ্লেনেশন। তাহলে চলুন দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমাদের দেবিকাকে দেখানো হয়, যে কিনা সকালে ঘুম থেকে ওঠে। আজকে তার একটু উঠতে দেরি হয়ে গেছে। নর্মালি সে এত বেলা পর্যন্ত ঘুমায় না, কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পর তার কেন জানি আজব রকমের একটা ফিলিংস হচ্ছে। দেবিকা তার স্বামী সুজিতকে গিয়ে বলে, তুমি আজকে আমাকে ঘুম থেকে ওঠাওনি কেন? আমি এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছি। সুজিত তখন দেবিকাকে বলে, কাল তো তোমার স্কুলে অ্যাথলেটিক ম্যাচ ছিল, যার কারণে তুমি অনেক ক্লান্ত ছিলে, তাই আমি আর সকালে তোমাকে ঘুম থেকে ডাকিনি। আর কাল রাতে তো তুমি অনেক দেরি করে বাড়িতে ফিরেছিলে। সুজিত দেবিকাকে জিজ্ঞেস করে, তোমার কানের দুলটা কোথায়? দেবিকা তখন বলে, হয়তো বা হারিয়ে গেছে, কারণ এখানে দেবিকার কিছুই মনে নেই। আর এখানেই আমরা জানতে পারি দেবিকা একটি স্কুলের স্পোর্টস টিচার। এখানে সুজিত আর দেবিকার বিয়ের 4 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা বাবা মা হতে পারেনি। সুজিত তখন দেবিকাকে জড়িয়ে ধরে বলে, একটু পরেই আমরা একটি মন্দিরে যাব, আমি শুনেছি সেখানে গেলে নাকি মনের সব বাসনাই পূরণ হয়ে যায়। দেবিকা তখন মন্দিরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, আর সুজিতও নিজের কাজে বেরিয়ে পড়ে। সুজিত এখানে একটি হাসপাতালে ওয়ার্ড বয়ের কাজ করত। দেবিকা এসে আয়নার সামনে দাঁড়ায়, আর তাকে অনেক চিন্তিত দেখা যায়, কারণ কালকে রাতে দেবিকা কখন বাড়িতে এসেছে, তার সঙ্গে কি হয়েছে তার কোনো কিছুই মনে নেই। দেবিকা তখন নিজের টি শার্টটি খুলে চেক করতে থাকে। দেবিকা তখন নিজের শরীরে কিছু আঁচড়ের দাগ দেখতে পায়, আর যেটাতেই তার মনে সন্দেহ জাগে। নিশ্চয়ই গতকাল রাতে তার সঙ্গে কিছু একটা হয়েছে, যার জন্যই সকাল থেকে তার ভালো লাগছে না, আজব রকমের একটা ফিলিংস হচ্ছে। কিন্তু কাল সন্ধ্যার পর থেকে তার সঙ্গে কি কি হয়েছে দেবিকার কিছুই মনে নেই, যার জন্য সে আরো বেশি চিন্তায় পড়ে যায়। এরপর সিন কাট হলে আমরা সুজিতকে দেখতে পাই, তার একটা কেভিন নামের বন্ধুও ছিল। আর ঠিক সেই সময়ে হাসপাতালে একটি কেস আসে, আর সেখানে পুলিশও আসে। আর এখানে আমরা জানতে পারি 60 বছরের একটি বুড়ো 10 বছরের বাচ্চা একটি মেয়েকে রেপ করেছে। হাসপাতালে আমরা যেই পুলিশকে দেখতে পাচ্ছি, এখানে ওই শয়তান বুড়োর কাছ থেকে টাকা খেয়ে পুলিশ আসে এই বাচ্চা মেয়েটির বাবা মাকে সেটেলমেন্ট করানোর জন্য রাজি করাতে। পুলিশটি বলে, তোমরা যদি কেস করতে যাও তাহলে তোমাদেরই আরো বেশি বদনাম হবে, কোর্টে তো তোমার মেয়েকেও যেতে হবে, না জানি কি কি প্রশ্ন করা হবে তাকে, আর পাড়া প্রতিবেশী তো রয়েছেই, তাই এই সবকিছুর কথা ভেবে কেসটা বাদ দিয়ে দাও। যার কারণে না চাওয়া সত্ত্বেও মেয়েটির বাবা মা বাধ্য হয় ওই পুলিশটির কথা শুনতে। এরপর সিন চলে আসে দেবিকার কাছে। দেবিকা স্কুলে আসার পর সেখানকার সিকিউরিটি গার্ড দেবিকাকে বলে, ম্যাডাম, কালকে তো আপনি স্পোর্ট গ্রাউন্ডের দরজাটা খোলাই রেখে গিয়েছিলেন, আর কালকে তো আপনি অনেক রাতে এখান থেকে গিয়েছিলেন, কিন্তু এখানে তো দেবিকার কিছুই মনে নেই। যার কারণে দেবিকা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাও করতে পারে না যে সে এত রাত ভর এখানে কি বা করছিল। তাই দেবিকা নিজের মাথায় অনেক প্রেসার দিতে থাকে যে সে স্কুলের ভেতর তো ছিল, কিন্তু আসলে সে কোন জায়গায় ছিল। দেবিকা যখন সেই কমন রুমে আসে, সে সেখানে তার কানের সেই দুলটিকে দেখতে পায়। আর ঠিক তখনই সেখানে গীতা নামের একটি টিচার আসে আর বলে, তুমি তো একেবারে কামাল করে দিয়েছো, কালকের সেই 12 জন ছেলেকে ইন্টারন্যাশনাল অ্যাথলেটিকের জন্য সিলেক্ট করা হয়েছে, কিন্তু তুমি আজকে স্কুলে কেন এসেছো? দেবিকা সেখানে চুপচাপ হাঁটতে থাকে, দেখে যেন মনে হচ্ছে আজকে আর কালকের মধ্যে কিছুটা সময় তার জীবন থেকে গায়েব হয়ে গিয়েছে। আর এরপরে আমরা দেখতে পাই সুজিত দেবিকাকে নিতে এসেছে। এখানে আমাদের কাল্যাণী নামের একটা মহিলাকে দেখানো হয়। কাল্যাণী এমন একটা মহিলা, সে যেখানেই অন্যায় দেখে সেখানেই রুখে দাঁড়ায়, অসহায় মানুষদেরকে সাহায্য করে। এখানে আমরা এটাও জানতে পারি এই কাল্যাণী আসলে সুজিতের মা, আর তারা দুজন এখানে গ্রামে কাল্যাণীর সঙ্গে
দেখা করতে এসেছে। কালিয়ানি যখন তার ছেলের বউকে দেখে সে অনেক খুশি হয়, আর দেবিকাও এখানে গত রাতের কথা ভুলে আগে যেতে চায়। দেবিকা এখানে একটু চিন্তিত থাকলেও সে স্বামীর সাথে অনেক খুশি ছিল। এখানে কয়েকটা সপ্তাহ কেটে যায় এইভাবেই, কিন্তু সমস্যা এখানেই বাধে, কারণ দেবিকার পিরিয়ড মিস হয়ে গেছে। আর দেবিকা যখন টেস্ট করে সে জানতে পারে সে প্রেগনেন্ট। এইটা দেখে দেবিকার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে যেন আরো বেশি চিন্তায় পড়ে যায়। যেইটা এই 4 বছরে সম্ভব হয়নি সেটা এই কয়েকদিনে কিভাবেই বা সম্ভব হলো। দেবিকা এখানে স্পষ্টভাবেই বুঝতে পেরেছিল সেই রাতে নিশ্চয়ই তার সঙ্গে খারাপ কিছু হয়েছে, যার কারণে দেবিকা তার এই প্রেগনেন্সির রিপোর্ট তার বন্ধু গীতাকে দেখায়। দেবিকা এখানে গীতাকে সবকিছু খুলে বলে, কিন্তু গীতা এখানে বিশ্বাসই করে না। সে বলে, আরে এটা শুধু তোমার মনের ভুল, আর তোমার প্রেগনেন্সির খবর তো খুশির খবর। তুমি কি সুজিতকে জানিয়েছো? আর এটা তো তোমাদের দুজনের একসঙ্গে সেলিব্রেট করার উচিত। দেবিকা তখন বলে, আমি সুজিতকে কিছুই জানাইনি, কারণ এখানে দেবিকা জানতে চাচ্ছিল তার সঙ্গে আসলে সেই রাতে হয়েছেটা কি। যার কারণে দেবিকা এখানে ওই অ্যাথলেটিক্স এর ডে এর দিন কোন কোন স্কুল থেকে কতজন স্টুডেন্ট এসেছিল সে সবকিছুর তথ্য বের করছিল। আর সবশেষে যে বাচ্চাদের ম্যাচ হয়েছিল তাদের সম্পর্কেও এখানে ডিটেলস বের করে। আর এখানে গীতা 12 জন ছাত্রের নাম খুঁজে পায়। সিন কাট হলে আমরা দেখতে পাই সুজিত তার বন্ধু কেভিনকে নিয়ে এসেছে, আর তারা বাসার বসে মদ খাচ্ছিল। সুজিত তখন কেভিনকে বলে, আরে তাড়াতাড়ি কর, দেবিকা চলে আসবে, আর ও যদি এসে এইসব কিছু দেখে তাহলে আমার তো খবর করে ছাড়বে। কেভিন তখন বলে, আমাদের কাছে সিগারেট থাকলে খুব ভালো হতো। সুজিত তখন সিগারেট খুঁজতে লেগে যায় নিজের বাড়িতেই, কিন্তু সিগারেট খুঁজতে খুঁজতে তার হাতে লেগে যায় দেবিকার প্রেগনেন্সি রিপোর্ট। প্রেগনেন্সি রিপোর্ট দেখে সুজিত অনেক খুশি হয়, আর সে ভাবতে থাকে হয়তোবা দেবিকা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এখন পর্যন্ত তার প্রেগনেন্সির খবর তাকে জানায়নি। আর সুজিত এখানে এতটাই খুশি ছিল যে সে তার বন্ধু কেভিনকেও এই সব কিছু বলে দেয়। সিন কাট হয়ে রাতে আসলে আমরা দেখতে পাই সুজিত অধীর আগ্রহে অপেক্ষা করছে দেবিকার মুখ থেকে ওই সব কথা শোনার জন্য। দেবিকা ঘরের ভেতরে আসলে সে দেবিকাকে বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? দেবিকা তখন বলে, কি বলবো, আমার খুব ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়ো। আর দেবিকা সেখানে চুপচাপ ঘুমিয়ে পড়ে। সকাল হলেই দেবিকা তার ফোন টিপছিল, পাশেই সুজিত আর কেভিন ব্যাডমিন্টন খেলছিল। দেবিকা এখানে জানতে পারে যে 12 জন ছেলেকে সে খুঁজেছিল তার মধ্যে একজনের বড় ভাইয়ের বিয়ে হবে আজকে, তাই দেবিকা চায় সেই ছেলের সঙ্গে দেখা করতে। তাই দেবিকা এখানে দেরি না করে সেই বিয়েতে গিয়ে উপস্থিত হয়। দেবিকা এখানে যে ছেলের সঙ্গে দেখা করতে এসেছিল তার নাম ছিল সন্দীপ। সন্দীপ এখানে যখন দেবিকাকে দেখে সে একটু ভয় পায়। দেবিকা সেখানে তার বাকি বন্ধুদের কথা জিজ্ঞেস করে সন্দীপকে, কিন্তু সে বলে তারা তো বিভিন্ন জায়গায় নিজেদের কাজে চলে গেছে। এটা বলে সে কথা ঘুরিয়ে দেয়। ফাংশন শেষ হয়ে গেলে সন্দীপ দেবিকাকে বাস স্ট্যান্ডে ছাড়তে আসে। রাস্তা দিয়ে যখন তারা যাচ্ছিল দেবিকা এখানে সন্দীপের 3 বন্ধুর ব্যাপারে তাকে জিজ্ঞেস করে। সন্দীপ তখন বলে, হ্যাঁ এরা আমারই বন্ধু, আর আমরা সেই স্পোর্ট ডেতেও গিয়েছিলাম। সন্দীপ বলে, আমরা 3 জন বন্ধু এখানে থাকি, আর 4 নম্বর বন্ধু অন্য শহরে থাকে, কারণ সে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করে। দেবিকা সন্দীপকে গাড়ি থামাতে বলে, আর দেবিকা এটাও বলে, তুমি এখানে থামো, আমি জিজ্ঞেস করে আসি লাস্ট বাসটা চলে গেছে কিনা। দেবিকা এরপর গাড়ি থেকে নেমে চলে যায়, আর সে ওই দোকানের ভেতরে কিছুক্ষণ অপেক্ষা করে। একটু পরে সে এসে সন্দীপকে বলে, লাস্ট বাস এখনো আছে, তাই তুমি চলে যাও। আর এরপর দেবিকা নিজের ব্যাগ নিয়ে বের হয়ে আসে গাড়ি থেকে। দেবিকা বাসে বসে নিজের ফোন বের করে, আর এখানেই আমরা জানতে পারি দেবিকা তার ফোনের সাউন্ড রেকর্ডার অন করে রেখে গিয়েছিল গাড়ির ভেতরে, কারণ সে সন্দেহ করছিল সন্দীপ যদি এমনটা করে থাকে তার সঙ্গে, তাহলে সে নিশ্চয়ই তার বন্ধুদেরকে ফোন করবে ভয় পেয়ে। দেবিকা তো মনে মনে এমনটাই প্রার্থনা করছিল যাতে কিছু না হয়, কিন্তু সে যখন ওই রেকর্ডিং শোনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রেকর্ডিংটি শুনে দেবিকা অনেক কাঁদতে থাকে, আর সেই রেকর্ডিং এ এমনটা ছিল সন্দীপ তার বন্ধু নবীনকে ফোন করে বলছিল যে ম্যাডাম সবকিছু জেনে গেছে,
আর সে হুট করে আমার বাড়িতে চলে আসে, তোদের সবার ব্যাপারে জিজ্ঞাসাও করে। নবীন তখন বলে, আরে এতে কিছুই হবে না, আমি ওনাকে যে ড্রাগটি দিয়েছিলাম তাতে ওনার কিছুই মনে নেই সেই সব ঘটনার ব্যাপারে। আর উনি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কি বা করবে, কারণ আমাদের কাছে তো তার ছবি আর ভিডিও আছে। দেবিকা এখানে বুঝে যায় সেই দিন রাতে সন্দীপ আর তার 4 বন্ধুরা মিলেই দেবিকাকে রেপ করেছে, যার জন্য দেবিকা সন্দীপের মাধ্যমে ফেসবুকে তার 4 বন্ধুর সম্পর্কে জানার চেষ্টা করছিল। দেবিকা এখানে তাদের ব্যাপারে সবকিছুই জানতে পারে, তারা কোথায় থাকে, কোথায় কাজ করে। দেবিকা বাড়িতে আসার পর তার ছোট বোনকে সবকিছু খুলে বলে, যে এটা শুনে তার বোনও অনেক কান্না করতে থাকে। আর অন্যদিকে সিন কাট হলে আমরা দেখতে পাই সন্দীপ ডাক্তারের কাছে এসেছে। ডাক্তার তখন সন্দীপকে বলে, আপনাদের তো উচিত ছিল এই সময় দেবিকার অনেক খেয়াল রাখা, কিন্তু দেবিকা যে কেন এই ডিসিশনটা নিল আমি কিছুই বুঝতে পারছি না। সন্দীপ তখন বলে, কি ডিসিশনের কথা বলছেন আপনি? ডাক্তার বলে, এত বছর পর দেবিকা যখন প্রেগনেন্ট হলো সে এসেছিল আমার কাছে অ্যাবর্শন করার জন্য। এইটা শোনার পর সন্দীপ বেশ অবাক হয়। সন্দীপ তখন বলে, এটা আপনি কি বলছেন? সে প্রেগনেন্ট হয়েছে এত বছর পরে, আমরা তো অনেক খুশি, সে অ্যাবর্শন কেন করাবে? ডাক্তার বলে, দেবিকা তো এসে আমাকে এমনটাই বলল যে সে অ্যাবর্শন করাতে চায়। এইটা শোনার পর সন্দীপ একটু মন খারাপ করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই দেবিকার অবস্থা খুবই খারাপ হতে থাকে দিন দিন। সে কিছুতেই বুঝতে পারে না সে কি করেই বা এদের থেকে বদলা নেবে। সন্দীপ এরপর বাড়িতে আসলে দেখে দেবিকা বমি করছে। সে দেবিকাকে জিজ্ঞেস করে, তোমার পিরিয়ড মিস হয়ে গেছে, তুমি কি প্রেগনেন্ট? আর এরপর দেবিকা সবকিছু লুকিয়ে না রেখে সব সত্যি ঘটনাই সন্দীপকে বলে দেয়। দেবিকা বলে, অ্যাথলেটিক ম্যাচগুলো শেষ হয়ে যাবার পর সে যখন বাড়ির দিকে আসছিল সে দেখে সেই স্পোর্ট রুমের দরজা খোলা রয়েছে। সে দেখে কয়েকজন ছেলে মিলে জোরে জোরে গান বাজাচ্ছিল আর সেখানে এনজয় করছিল। সে ছেলেগুলোকে গিয়ে গান বন্ধ করতে বলে। দেবিকা সেখানে তাদের জেতার জন্য তাদেরকে শুভেচ্ছাও জানায়। দেবিকা তখন তাদেরকে বলে, অনেক রাত হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, তোমাদেরও এখন বাড়ি চলে যাওয়া উচিত। দেবিকা যখন চলে যাচ্ছিল সন্দীপ তাকে একটি চকলেট দেয় আর বলে, আমরা তো জিতে গেছি, সেই খুশিতে একটু নিন না। দেবিকা তখন একটি চকলেট খায়। আসলে এই চকলেটে সেই ড্রাগটি মেশানো ছিল। দেবিকা ওই চকলেট খাওয়ার একটু পরেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এরপরে তারা সবাই মিলে দেবিকাকে ধর্ষণ করে। কিন্তু এখানে দেবিকার অনেকক্ষণ পর হুঁশ আসে আর সে স্পোর্ট রুমে নিজেকে একাই পায়। আর অনেক রাতে সে বাড়িতে ফেরে। আর ড্রাগের জন্যই দেবিকার ওই রাতের কোনো কথাই মনে ছিল না। এইসব কথা শোনার পর দেবিকার স্বামী অনেক রেগে যায় আর বলে, তোমাকে চাকরি করতে দেওয়াটাই আমার উচিত হয়নি। তোমাকে যদি এতটা খোলা না ছাড়তাম হয়তো আমাকে এমন দিন দেখতে হতো না। তুমি অন্য ছেলেদের সঙ্গে গিয়ে শারীরিক সম্পর্ক করেছো, আবার প্রেগনেন্টও হয়েছো, লজ্জা করে না তোমার? সিন পরের দিন সকালে শিফট হয়। আমরা দেখতে পাই সুজিত এসে তার বন্ধু কেভিনকে সবকিছু বলে দেয়। কেভিন বলে, এইসব মেয়েরা এমনই হয়, আমাদের উচিত এদেরকে বাসায় বসিয়ে রেখে বাসার কাজ করানো, চাকরি করতে দেওয়াই উচিত না। কেভিন বলে, তুই আমাকে দেবিকার কাছে নিয়ে চল, আমি ওকে বুঝিয়ে বলবো যাতে বাচ্চাটা অ্যাবর্শন করানো যায়। এরপর আমরা দেখতে পাই সুজিত কেভিনকে তার বাসায় নিয়ে এসেছে দেবিকাকে বোঝানোর জন্য। দেবিকা আসলে সুজিত বাহানা করে ভেতরে চলে যায়। আর এখানে কেভিন ধীরে ধীরে দেবিকার কাছে আসতে থাকে আর তাকে বোঝাতে শুরু করে। আর এইসব শোনার পর দেবিকা কেভিনকে বাড়ি থেকেই চলে যেতে বলে। দেবিকার কাছে এসে সুজিত তাকে সরি বলে যে সেই দিন আমার মাথা ঠিক ছিল না, যার কারণে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। দেবিকা সুজিতকে বলে, আমি এর ন্যায় বিচার চাই, আর এরপর থেকে যদি কাউকে আমাকে বোঝানোর জন্য নিয়ে আসো তাহলে আমাকে আগেই বলে দেবে। সুজিত বলে, তুমি কি করতে চাচ্ছ? দেবিকা বলে সে ওই 4 জনের বিরুদ্ধে কেস করতে চায়। সুজিত তখন দেবিকার কথা মেনেও নেয়। পরের দিন সকালেই 2 জন থানায় আসে, কিন্তু ঠিক তখনই সুজিত দেবিকাকে বলে, তোমার সঙ্গে যে সবকিছু হয়েছে এগুলো লোক জানাজানি হলে আমাদের অনেক বদনাম হবে, আমরা তো কাউকে মুখও দেখাতে পারবো না। যার কারণে সে দেবিকাকে বলে, আমাদের কমপ্লেন করা ঠিক হবে না, চলো বাড়ি চলে যাই। আর ওই ছেলেগুলা যদি অন্য কারোর সঙ্গে এমন করে সেটা তো আর আমাদের দেখার বিষয় না। এই সবকিছু শোনার পর দেবিকা রেগে গিয়ে সেখান থেকে চলে
আসে। সিন কাট হলে আমরা দেখতে পাই দেবিকা তার শাশুড়ি কল্যাণীর সঙ্গে বসে আছে। দেবিকা সেখানে তার শাশুড়িকে সব সত্যি কথা বলে দেয় যে তার সঙ্গে কি কি হয়েছে। কল্যাণী দেবিকাকে বলে, তুমি এই সমাজের কাছে কোনো আশা রেখো না যে তোমার সঙ্গে অন্যায় হলে তারা তোমার পাশে দাঁড়াবে। এই সমাজে আমাদের নিজেকেই সাপোর্ট করতে হয়। যার কারণে আমি তোমাকে বলতে চাই, তোমার সঙ্গে যদি খারাপ কিছু হয়ে থাকে তুমি নিজেই এই যুদ্ধটা করবে, আর আমি তোমার পাশে সব সময় রয়েছি। দেবিকা এই কথা শুনে নিজের শাশুড়ির কাঁধে মাথা রাখে। এরপর সিন চলে আসে সুজিতের কাছে। সে এসে দেবিকাকে খুঁজছিল। তখন তার মা বলে দেবিকা বাইরে গেছে। সুজিত এটা শুনে রেগে গিয়ে বলে, তুমি জানো না দেবিকা কি করেছে? তখন কল্যাণী বলে, আমি সবকিছুই জানি, দেবিকা আমাকে সব বলেছে। সুজিত তখন কল্যাণীকে বলে, তুমি তাহলে তাকে বোঝাও সে যাতে কমপ্লেন না করে, কমপ্লেন করলে আমাদের অনেক বদনামি হবে। কল্যাণী তখন সুজিতকে বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে তোর মতো ছেলেকে আমি পেটে ধরেছি, আর আমার ভেতরে এই কষ্টটা সারা জীবন থেকে যাবে যে তুই তোর বউ দেবিকার কষ্টটা 1%ও বুঝতে পারিসনি। এর পরের দিন সুজিত হসপিটালে আসে কাজের জন্য। সে যখন রেজিস্টারে নিজের নাম সই করছিল তখন রিসেপশনে থাকা ওই লোকটি বলে ওঠে, কি রে, তুই নাকি একটি গিফট বক্স পেয়েছিস? এই কথা শুনে সুজিত অনেক রেগে গিয়ে বলে, তোকে কে বললো? কেভিন। সে বলে, হ্যাঁ। সুজিত রেগে গিয়ে তখন কেভিনের কলার ধরে বলে, তোকে আমি বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুই এসে হসপিটালের সবাইকে বলে দিলি তোর মতো বন্ধু থাকার চাইতে না থাকা অনেক ভালো। এরপর আমরা দেখতে পাই দেবিকা তার মায়ের বাড়িতেই থাকে, আর তার সঙ্গে দেখা করতে আজমল নামের একটা ছেলে এসেছে। এখানে আজমলের বাবার কাছে দেবিকা কারাটে শিখত। আজমল এসে দেবিকাকে বলে, দিদি, আমার বাবা খারাপ ছিল না, সে সব সময় তোমার কথা বলতো। আমরা ভেবেছিলাম হয়তোবা তার মৃত্যুর আগে তুমি অন্তত তাকে দেখতে আসবে। আজমল তখন একটি ব্যাগ দেবিকাকে দেয় আর বলে, আমার বাবা শেষ সময়েও তোমাকে এই ব্যাগটা দিতে চেয়েছিল, সে তোমাকে অনেক ভালোবাসতো। এরপর আমরা দেখতে পাই কেউ যেন দেবিকাকে ফোন করে বলছে ও কোচিতে রয়েছে, কালকে চলে এসো। এরপর আমরা দেখতে পাই দেবিকা একটি রেস্টুরেন্টে বসে আছে, আর সেখানে কাজ করে নবীন। হঠাৎ করেই দেবিকাকে দেখে নবীন তো চমকে ওঠে। দেবিকা তখন নবীনকে বলে, আসলে আমি এখানে একটি স্কুলে জবের জন্য অ্যাপ্লাই করেছি, সেই জন্যই এসেছিলাম। নতুন শহর তো, তাই বেশি কিছু চিনি না, তুমি কি আমার জন্য একটু সময় বের করতে পারবে? এখানে দেবিকা নবীনকে এটা বোঝাতে চাইছিল যে সে আবারও নবীনের সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়, আর এটা দেখে নবীন রাজি হয়ে যায়। এরপর দেবিকার কাছে একটি লোক আসে। দেবিকা বলে, হ্যাঁ ভাই, এটা সেই ছেলেটি, আর এই লোকটির নাম হলো বিনোদ। বিনোদ বলে, তুমি একদমই চিন্তা করো না, সে এখন আমার এলাকায় আছে, নিশ্চিন্ত হয়ে তুমি বাড়ি চলে যাও। আর এরপর একটি পুলিশ অফিসারের বাইকে চড়ে লোকটি চলে যায়। আসলে এখানে লোকটি পুলিশের গোপন খবরই হয়ে কাজ করত। এরপর আমরা দেখতে পাই সন্ধ্যাবেলা নেশা করে ওই লোকটি দেবিকার কাছে আসে, কিন্তু এখানে নেশার ঘরে থাকার সত্ত্বেও বিনোদ কিছুই বলে না দেবিকাকে। আসলে এখানে দেবিকার শাশুড়ি কল্যাণী বিনোদকে পাঠিয়েছে। বিনোদ এখানে বলে, তোমার শাশুড়ি কল্যাণীর অনেক বড় উপকার রয়েছে আমার উপরে, তুমি একদমই চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দেব। এরপর আমরা দেখতে পাই নবীন তার গার্লফ্রেন্ডের সঙ্গে ছাদে কথা বলছে। সেই সময় দেবিকা তাকে ফোন করে পরের দিন দেখা করার কথা বলে। দেবিকা নবীনের দেওয়া অ্যাড্রেস মোতাবেক একটি হোটেলে আসে। আসলে এই হোটেলে অসামাজিক সব কাজকর্ম করা হয়। দেবিকাকে দেখে এখানে নবীন অনেক খুশি হয়। দেবিকা বলে, তুমি একটু দাঁড়াও, আমি ওয়াশরুম থেকে আসি। ওয়াশরুমে গিয়ে দেবিকা বিনোদকে ফোন করতে থাকে, কিন্তু বিনোদ এখানে ফোনই ধরে না, যার কারণে দেবিকা বুক ভরা সাহস নিয়ে আবারও বাইরে বেরিয়ে আসে। বাইরে আসতেই নবীন দেবিকার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে, আর হুট করেই কেন জানি সে দেবিকাকে থাপ্পড় মেরে বসে। আর এরপরে আমরা দেখতে পাই সেখানে নবীনের আরো 3 বন্ধু হাজির হয়েছে। নবীন তখন দেবিকাকে বলে, তুই কি ভেবেছিলি তোর চাল আমি বুঝতে পারিনি? তোকে যখন আমার রেস্টুরেন্টে দেখেছি তখনই আমি বুঝতে পেরেছি তুই প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছিস, আর আমিও আমার 3 বন্ধুকে এখানে ডেকে নিয়ে এসেছি। এখন তুই কি করবি? কেই বা বাঁচাবে তোকে? সন্দীপ এসে বলে, একটা ডিল করি চল, তোর সব ভিডিও আর ছবি আমরা ডিলিট করে দেব, আর তুই এখান থেকে চুপচাপ চলে যাবি, কাউকে কিছু বলবি না, তাহলে আমাদের জীবনটাও থেকে গেল আর তুইও বদনামের হাত থেকে বেঁচে গেলি। নইলে বুঝতেই তো পারছিস এইসব ভিডিও অনলাইনে লাখ টাকার ওপরে বিক্রি হয়। নবীন তখন দেবিকার গালে একটি কিস করে আর বলে, এখন এখান থেকে চলে যা। দেবিকাও চুপচাপ তার ব্যাগ নিয়ে দরজার কাছে আসে।
কিন্তু এখানে দরজার কাছে এসে দেবিকা চলে যায় না, বরঞ্চ দরজার কুণ্ডিটি লাগিয়ে দেয়। আর দেবিকা এখানে সেই নান চাকু বের করে যেটা আজমল তাকে দিয়েছিল। আসলে এখানে দেবিকা আজমলের বাবার কাছ থেকে সেলফ ডিফেন্সের জন্য ক্যারাটে শিখত। সে এক এক করে ওই সব স্টুডেন্টকে মারতে থাকে, তাদের অবস্থায় খারাপ করে দেয় দেবিকা। দেবিকা এক এক করে ওই 4 জনের কাছ থেকে নিজের বদলা নিয়ে নেয়। 2 জন তো পালিয়ে যাচ্ছিল। তখনই আমরা দেখতে পাই বিনোদ সিঁড়ির উপর বসে আছে। আসলে এখানে বিনোদ ইচ্ছে করেই ভেতরে যায়নি, কারণ সে চাইছিল দেবিকা নিজেই তার বদলা নিক। বিনোদও এসে এখানে ওদের 4 জনকে মারতে থাকে। আর এখানে আমরা দেখতে পাই নবীনকে বিছানায় বেঁধে রেখেছে দেবিকা, আর তার প্রাইভেট পার্টের উপর একটি বোমও রেখে দিয়েছে। সেটাতে আগুন জ্বালিয়ে দেয় দেবিকা আর তাদেরকে বলে, আজকের পর থেকে এই দিনটা তোরা ভুলতে পারবি না, যেমনটা ওই দিন আমি ভুলতে পারিনি। আসলে এখানে এই বোমগুলো নকল ছিল। দেবিকা তাদের ভয় দেখানোর জন্যই এমনটা করেছে। হোটেলে এইসব কিছু দেখার পর হোটেল মালিক তো পুলিশকেই ফোন করতে যাচ্ছিল। তখনই সেখানে থাকা একটি লোক বলে, কি পুলিশকে ফোন করতে যাচ্ছিস? আমি পুলিশ, ফোনটা নিচে রাখ। এর কয়েক সপ্তাহ পর আমরা দেখতে পাই দেবিকা সুজিতের সঙ্গে দেখা করতে এসেছে। সুজিত এখানে নিজের ব্যবহারের জন্য দেবিকার কাছে ক্ষমা চায়। আর সুজিত বলে, আমরা সবকিছু ভুলে গিয়ে নতুন করে আবার শুরু করি। কিন্তু দেবিকা বলে, সরি সুজিত, আমি আর পারবো না, আমি আমার রাস্তা দেখে নিয়েছি, তুমিও তোমার রাস্তাটা দেখে নাও। আর এমন একটি মুহূর্তের মধ্য দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশন। কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।